নমস্কার। আজকে প্রশ্নোত্তর পর্বে সুভাষ চক্রবর্তী একটি প্রশ্ন রেখেছেন, মন কত প্রকারের? মন কত প্রকারের? আমরা বিভিন্ন পর্বে আমরা শুনেছি মন নিয়ে আলোচনা, মনের তৈরি কীভাবে হয়েছে, বিভিন্ন চিন্তার সমষ্টি হচ্ছে মন, মনের কী ধরনের রূপ আছে বা গুণ। মন কত প্রকারের, এই প্রশ্নটি আমার মনে হয় প্রথমবারের জন্য এই মঞ্চে আসছে। ধন্যবাদ সুভাষ চক্রবর্তীকে। মন শাস্ত্রীয় মতে বলছে মন 5 প্রকারের। 5 প্রকারের মধ্যে মন প্রথম হচ্ছে ক্ষিপ্ত, তারপর হচ্ছে মূঢ়, তারপর হচ্ছে বিক্ষিপ্ত, তারপর মন ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, তারপর হচ্ছে নিরুদ্ধ। এই 5টা প্রকার হচ্ছে মনের। ক্ষিপ্ত হচ্ছে রেস্টলেস মাইন্ড, ডিস্ট্র্যাক্টেড মাইন্ড, কোনো জায়গায় একটা জায়গাতে স্থির হয় না, এটা কমপ্লিটলি রজগুণে দ্বারা ডমিনেটেড। রজগুণ একে রেগুলেট করছে, পরিচালিত করছে, খুব অস্থির, যেটা আমাদের বেশিরভাগই দেখা যায়। তারপর হচ্ছে মূঢ় হচ্ছে যাদের জীবনও খুব শৈথল্য ভাব, ঝিমানো, একঘেয়ে ভাব, কোনো স্পৃহা নেই, এর মধ্যে কোনো একটা জোশ, ঊর্জা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে তমগুণে আচ্ছন্ন। আমরা জানি রজ, তম, সত্য, মনের যে 3টি গুণ আছে, ত্রিগুণা অবস্থা যেটা হচ্ছে সত্য, রজ, তম, এটা হচ্ছে তমগুণ। এই তমগুণে এই সময় কিন্তু মূঢ় ব্যক্তিদের বেশিরভাগই ডিসিশনটা রং হয়। মানে এই জন্য সংসারের মানুষদের দেখবেন, যারা সাধারণ মানুষ, তাদের খুব বিভিন্ন সমস্যা তারা পড়ে, কেননা তাদের ডিসিশনটা ওই তমগুণ থেকে বেরিয়ে হচ্ছে। তাদের ডিসিশনটা রং হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, কেন তাদের যেখানে থাকছে, লিভিং করছে, স্টে করছে, সেটা হচ্ছে তমগুণ। একদমই মানে তাদের মধ্যে কোনো ক্রিয়া নেই। তারপর হচ্ছে বিক্ষিপ্ত হচ্ছে কিছুটা কনসেন্ট্রেট, কিছুটা আবার ডিস্ট্র্যাক্টেড। কিছু সময় একটু কনসেন্ট্রেট হয়েছে, কিছু জায়গাতে ফোকাস আছে, আবার ঘুরে গেছে, মানে স্থির থাকতে পারে না কোনো বিশেষ সময় ধরে, বা ধ্যানটাও রেগুলারভাবে হয় না, হলো আবার তারপরে আবার বিক্ষিপ্ত হয়ে গেল। মানে কখন কি হয়, এই মুহূর্তে খুব ভালো, এই মুহূর্তে খুব তারপরে খারাপ হয়ে যায়, একটা অ্যাভারেজ মেনটেন হয় না। কিন্তু এটা নয় যে এখানে যে কোনো সময়ই তার কনসেন্ট্রেট হয় হচ্ছে, আসে একটা ফোকাস আসে, আবার তারপরে অন্যদিকে চলে যায়। এটাও অনেক ধরনের, অনেক মানুষের মধ্যে দেখা যায়। এটা আবার রজগুণ আছে এবং সত্যও আছে, তমও আছে। এই জায়গাতে 3টে। প্রথমটা হচ্ছে রজ, তারপরে মূঢ় হচ্ছে তম। এখানে মূঢ় খুব রিক্সি জায়গাতে আছে, আর এই বিক্ষিপ্ত হচ্ছে রজ আছে, তম আছে, সত্যও আছে। তো এখানের মধ্যে 3টে গুণ রেগুলেট করছে। যখন সে একটা ভালো স্থির অবস্থা থাকে, তখন কিন্তু সত্য গুণে থাকে। তারপর আবার হয়ে গেলো তমগুণ, মানে রজগুণ, লাফিয়ে বেরোতে তো আর সে খালি একটা জায়গাতে সে ধাক্কা খাবেই, সেখানে হচ্ছে তম, সেটা হচ্ছে বিক্ষিপ্ত। তারপর হচ্ছে নিরুদ্ধ না, তারপর হচ্ছে একাগ্র মনে, এটা পুরোপুরি ডমিনেটেড বাই সত্য গুণ। সে ফোকাস করতে পারে, ফোকাস মাইন্ড, একটু তার মধ্যে পাওয়ারফুল, এবং তাদের মনের
চিন্তাটা মানে যে কোনো ডিসিশনও অনেকখানি পারফেক্ট। কেন তাদের বেসটা কিন্তু যেখান থেকে ডিসিশনটা বেরোচ্ছে, এই প্ল্যাটফর্মটা হচ্ছে সত্যগুণ। এবং তারা অস্থির হয়েছে কোনো কাজে, কোনো একটা সমস্যা একটা হলো, আবার সঙ্গে সঙ্গে সে আবার ব্যাক করতেও পারে। মানে কোনো প্রবলেম তাকে বেশি জর্জরিত করতে পারে না, মানে সে সুইচ অন সুইচ অফ করতে পারে। এটা তার বিরাট বড় একটা অ্যাডভান্টেজ। সেটা হচ্ছে একাগ্র। আর একাগ্র হওয়ার পরই তারপরে যাবে কি নিরুদ্ধ। সেটা হচ্ছে নিরুদ্ধ অবস্থা, হচ্ছে এখানে কোনো গুণরা থাকে না। এটা ঈশ্বর উপলব্ধি বা সমাধির কথা বলা হচ্ছে। সব গুণের পারে চলে যায়, সে ওখানে ফোকাস করে ফেলছে। এতদিন ফোকাস করার চেষ্টা করছে, এখন ফিক্সড হয়েছে। মানে তীরটা আগে একটা জায়গাতে আপনি বিয়ে করছেন, এবার তীরটা গিয়ে লেগে গেছে, গিয়ে এখানে গিয়ে মোটামুটি হারিয়ে যাওয়া যায়। সে যে ফোকাস করতো সেও ওখানে গিয়ে আটকে গেছে, মানে ওখানে গিয়ে হারিয়ে গেছে, নিরুদ্ধ। সব কিছু ওখানে গিয়ে শেষ হয়ে গেছে, লয় প্রাপ্ত হয়েছে। তো এই অবস্থায় বলছে যে এটা একদম উন্নত অবস্থায় সমাধির মতন বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে চিন্তাটা স্টিল হয়ে যায়, মাইন্ড রেস্ট অবস্থায় আসে, এবং এটা আন্ডার কন্ট্রোল, এবং কোনো ডিস্ট্রাকশন তার মধ্যে নেই। আমাদের এই অবস্থায় যোগীরা পায়, সাধক উপবাচ্য যারা সাধকের পর্যায়ে চলছে, তারা এই অবস্থায় একাগ্র থেকে ওই অবস্থায় একবার যদি পেয়ে যায়, তাই হয়ে গেল, তাহলে জীবন ধন্য। একাগ্র আসলেও অনেক বড় ব্যাপার, কিন্তু একাগ্রতে আবার ব্যাক করতে পারে। কিন্তু এই অবস্থা আসার পরে ব্যাক করতে পারে, কিন্তু ওই অবস্থা যাওয়ার পরে সে ব্যাক করবে না। মানে রামকৃষ্ণদেবের ভাষায় পাকাল মাছ পাকে থাকে, গায়ে পাক লাগে না। মানে তাকে সমাজে, সে সংসারের মধ্যে আছে, সংসার তাকে মলিন করতে পারে না। সে সবসময় সবার থেকে আলাদা হয়ে থাকে, ডিটাচ হয়ে থাকে। একটা খুব সুন্দর এক্সাম্পল, এটা লাভ কি, যেমন দুজন অভিনয় করছে, দুই রাজা ধরে নিল, রাজার মুখোশ পরে অভিনয় করছে। রাজার মুখোশ পরেই তো অভিনয় করবে। তো একে অন্যকে তির্যক ভাষা বলছে। দুজন যখন গিয়ে গ্রিন রুমে যায়, অভিনয় শেষ হয়ে যায়, একে অন্যকে জড়িয়ে ধরে। একটু আগে যে তির্যক ভাষা বললো, খুব কড়া ভাষা, ঝগড়াঝাটি চলছে। কাকে বলছে? রাজা আরেক রাজাকে বলছে। ওরা তো রাজা নয়, ওটা উপর আপার লেয়ার স্ক্রিন। কথাগুলি থ্রো করছে আপার লেয়ার থেকে, একটা ধরনের এই রাজা এই থ্রো করছে, তো রাজা নয়, রাজার অ্যাক্টিং করছে, এও রাজা অ্যাক্টিং করছে। তো অভিনয় মানে মুখোশ থেকে আসছে, মাস্ক পরেছে যে রাজার ড্রেসটা, কস্টিউমটা, সেখান থেকে কথাটা আসছে, আবার এখান থেকেও কথা একটা আসছে। তো উপর লেয়ারের কথা, ভেতরটা কিন্তু আনটাচ। আপনি জানবেন আপনি যা কিছু কমিউনিকেট করছেন উপর লেয়ার থেকে, তো আপনার ভেতরটা কিন্তু আনটাচ হয়েছে, ইনট্যাঞ্জেবল স্টেট, অস্পর্শ। সেখানে আপনি ওই টাকাটা টাচ করতে পারবেন না। তো আপনি কখনোই সেভাবে ডিস্টার্ব হবেন না। সাময়িক হলেও সাময়িক হতে পারেন, আবার নিজের জায়গায় ব্যাক করে যেতেন। কেননা আপনার তো যা কিছু হচ্ছে উপর লেয়ারটা তো রাজার যে পাঠ করছে, সে তো অ্যাকচুয়ালি রাজা নয়, সে তো একজন ব্যক্তি যে পাঠ করছে। এই পক্ষে যে রাজা পাঠ করছে, সেও একজন ব্যক্তি, সাধারণ ব্যক্তি। দুইজনই সাধারণ। উপর লেয়ারটা হচ্ছে, আপার লেয়ারটা হচ্ছে রাজা। তো যা কিছু বাক্য বিনিময় হচ্ছে উপরে হচ্ছে, ভেতরটা কিন্তু দুজন তো একই। তাই গ্রিন রুমে গিয়ে আবার যখন ফিরে যায়, অভিনয় শেষ হয়ে যায়, একে অন্যকে জড়াজড়ি করতে পারবে এবং অভিনন্দন দেবে, আবার তোর অ্যাক্টিংটা ভালো হচ্ছে, কেননা দুজনেই হচ্ছে উপর লেয়ারে। আশা করি সুভাষবাবুকে কিছুটা বলার চেষ্টা করলাম গুরু কৃপায়। যা শিখেছি আমার গুরু শ্রী ভগবানের মাধ্যম দিয়ে, তার চরণে বসে শেখার কিছুটা হলে সৌভাগ্য অর্জন করেছি। 1% বলতে পারেন।
সেটাই এখানে শেয়ার করি, এই প্ল্যাটফর্মে শেয়ার করি। ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন।